আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা থেকে একটা দারুণ জিনিস নিয়ে আলোচনা করব। ওন কমলাকান্তের দফতর তো অনেকেই পড়েছেন। হ্যাঁ, খুবই পরিচিত। সেখান থেকেই নেওয়া একটা ব্যঙ্গ রচনা, নাম বাঙালির মনুষ্যত্ব। এটা আসলে কমলাকান্তের লেখা তৃতীয় চিঠি। একদম। আর শুরুটাই বেশ অদ্ভুত একটা পরিস্থিতি দিয়ে। ঠিক তাই, কমলাকান্ত বসেছেন চিঠি লিখতে, কিন্তু মন বসাতে পারছেন না। বাগানে কিছু ফুল গাছ লাগিয়েছিলেন, মানে শখের আশায় আর কি। ভেবেছিলেন ফুলেরা হাসবে কিন্তু কাঁদবে না, রাগও করবে না, বেশ শান্তশিষ্ট সঙ্গী হবে। হ্যাঁ, কিন্তু গাছের শখ তো দূর, জুটে গেল পতঙ্গের উৎপাত, বিশেষ করে ভ্রমরের গুঞ্জন। সেটাই হলো বিরক্তির কারণ। আর এই সাধারণ বিরক্তি থেকেই বঙ্কিমচন্দ্র কিন্তু একটা গভীর জায়গায় চলে গেছেন। আজকের আলোচনাটা মূলত এই নিয়ে, কিভাবে একটা ভ্রমরের মুখ দিয়ে উনি ১৯ শতকের বাঙালি সমাজকে এমনভাবে ধরলেন। হ্যাঁ, সেটাই দেখার। এই ব্যঙ্গ, ভ্রমরের মুখে এই তীক্ষ্ণ সমালোচনা, এগুলো আজকের দিনেও কতটা খাটে সেটাও একটু ভাবা দরকার, তাই না? অবশ্যই। চলুন তাহলে শুরু করা যাক। তো কমলাকান্তের অবস্থাটা যা দাঁড়িয়েছিল, মানে যা আশা করেছিলেন আর যা পেলেন, সে তো পুরো উল্টো। ফুল চেয়েছিলেন, পেলেন কিনা ভ্রমর, বলতা, মৌমাছি, মানে যাকে বলে এলাহি কাণ্ড। এলাহি কাণ্ড তো বটেই। আর ওদের ওই আওয়াজ, গুনগুন ভনভন ঝনঝনের মধ্যে সবচেয়ে অসহ্য লাগলো কোনটা বলুন তো? ওই ঘ্যাং ঘ্যান শব্দটা। হ্যাঁ, ওইখানেই আসলে মূল ব্যাপারটা। প্রত্যাশা আর বাস্তবের এই ফারাকটাই তো হাসির খোরাক যোগাচ্ছে শুরুতে। কিন্তু তারপর একটা বিশেষ কালো ভ্রমর, যাকে উনি আবার ব্যঙ্গ করে বলছেন বৃন্দাবনে কালাচাঁদ, সে একেবারে ঘরে ঢুকে পড়ল। সোজা কানের কাছে এসে শুরু করল ওই একটানা ঘ্যাং ঘ্যান। ব্যাস, আর যায় কোথায়? কমলাকান্তের ধৈর্য শেষ। একদম। হাতে তুলে নিলেন তালপাতার পাখা, শুরু হলো যুদ্ধ। আর সেই যুদ্ধের বর্ণনা বঙ্কিমচন্দ্র যেভাবে লিখেছেন, মনে হবে যেন বিরাট কোনো মহাযুদ্ধ চলছে। হ্যানিবল, নেপোলিয়ন, ওয়াটারলু সব টেনে এনেছেন। হ্যাঁ, পাখা ঘোরাচ্ছেন, আর ভ্রমণ নাকি ডিন, উড্ডিন, প্রডিন, কত রকম ভেলকি গাথাচ্ছে হাওয়ায়। মানে একটা সামান্য মাছি তাড়ানোর ঘটনাকে কি কুরুগম্ভীর রূপ দিয়েছেন। এটাই তো বঙ্কিমের স্টাইল, অতিশয়োক্তি যাকে বলে। এই এক্সাজারেশন ব্যবহার করে হাসির সঙ্গে সঙ্গে সমালোচনার সুরটাও কিন্তু তিনি এখানে সেট করে দিচ্ছেন। ঠিক। আর এই যুদ্ধে কমলাকান্তের কি হল? চূড়ান্ত পরাজয়। হ্যাঁ, পাখা সমেত মাটিতে পড়ে গেলেন। লেখক লিখলেন, পপাত ধরণী তলে। এই ঘটনাটা আর কমলাকান্তের ওই আফিম খাওয়ার অভ্যাস, দার্শনিক মন, এই সব মিলিয়ে চরিত্রটা বেশ অন্যরকম, তাই না? অবশ্যই। এই চরিত্রটার জন্যই কিন্তু ভ্রমরের পরের কথাগুলো আরও বেশি ধাক্কা দেয়। মনে হয় যেন এটা কি সত্যি ভ্রমর বলছে নাকি কমলাকান্তের আফিমের ঘোর। লেখকের লেখার মুডটা এখানেই তৈরি হয়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর কিন্তু কমলাকান্তের ভাবসাব পুরো বদলে গেল। এবার তিনি রীতিমতো ক্ষমা চাইছেন ভ্রমরের কাছে। হ্যাঁ, একেবারে আত্মসমর্পণ যাকে বলে। লেখাটা শেষ হলেই তো বঙ্গদর্শন থেকে টাকা পাবো, আফিম কিনব। বেশ একটা করুণ আরতি, তাই না? ঠিক সেই মুহূর্তেই তো আসল চমকটা আসে। একদম। ভ্রমরটা মানুষের মতো কথা বলতে শুরু করে। যদিও কমলাকান্ত সঙ্গে সঙ্গে একটা ব্যাখ্যাও দাঁড় করালেন, ভাবলেন এ নির্ঘাত আফিমের নেশার ফল। হ্যাঁ, সেটা উনি ভাবলেন, কিন্তু পাঠকের কাছে তো ব্যাপারটা অন্যরকম। হঠাৎ করে এই ফ্যান্টাসি, এই মোড় ঘোরানো ঘটনা বেশ লাগে কিন্তু। লাগে তো বটেই। আর ভ্রমরের প্রথম কথাটা শুনুন, কি সাংঘাতিক। বলুন তো, কি বলেছিল? ভ্রমর বলছে, আমার ওপর এত চোটপাট কেন? আমি কি তোমাদের হিউম্যান স্পিসি, মানুষ নাকি, যে পাখা দিয়ে তাড়াবে? আমি একাই কি ঘ্যান ঘ্যানে? বাপরে! তারপর বলছে, তোমার এই বঙ্গভূমে জন্মে ঘ্যান ঘ্যান করব না তো কি করব? বাঙালি হয়ে কে ঘ্যান ঘ্যানি ছাড়ে? কি সাংঘাতিক যুক্তি! নিজের দোষটা পুরো বাঙালি জাতির ঘাড়ে চাপিয়ে দিল। ঠিক তাই। কমলাকান্তের ব্যক্তিগত বিরক্তিটাকে এক নিমেষে একটা সামাজিক সমালোচনার অস্ত্র বানিয়ে ফেলল। আচ্ছা, এই ঘ্যান ঘ্যানানি শব্দটা, এর মানেটা কি শুধু ওই বিরক্তিকর আওয়াজ? না না, এখানেই তো মজা। ভ্রমরের কথায় এটা শুধু পতঙ্গের আওয়াজ থাকছে না, এটা একটা রূপক হয়ে উঠছে। কিসের রূপক? ওই যে কোনো কাজের কাজ না করে শুধু অভিযোগ করা, আবেদন নিবেদন করে যাওয়া, অন্তহীন নালিশ করা, এই পুরো সংস্কৃতিটার রূপক। ও আচ্ছা, বেশ গভীর তো। খুব চালাকির সঙ্গে ভ্রমর কিন্তু কমলাকান্তের অভিযোগটাকেই ওর দিকে ঘুরিয়ে দিচ্ছে। বলছে, আমি তো তাই করছি যা তোমরা সবাই করছো, তাহলে আমার ওপর রাগ কেন? একদিকে যেমন হাস্যকর,
তেমনি কিন্তু ভাবনার বিষয়। হ্যাঁ, আর এই যুক্তিটাকে প্রতিষ্ঠা করার জন্য ভ্রমর তো এরপর উদাহরণ দিতে শুরু করলো, তাই না? হ্যাঁ, লম্বা একটা তালিকা দিল। প্রমাণ করতে চাইল যে বাঙালি সমাজে এই ঘ্যানঘ্যানানি কতটা ছড়িয়ে আছে। কারা কারা আছে সেই তালিকায় একটু মনে করিয়ে দিন তো। প্রথমে বলছে রাজা মহারাজাদের কথা। তারা নাকি ওপর মহলে যান নিজেদের স্বার্থের জন্য, সেখানে গিয়ে ঘ্যান ঘ্যান করেন। আচ্ছা, তারপর? তারপর যারা চাকরির খোঁজে ঘোরে, সামান্য একটা পদের জন্য আবেদনপত্র নিয়ে দাঁড়ে দাঁড়ে, তাদেরও ওই একই অবস্থা, ঘ্যান ঘ্যান। মানে উঁচুতলা থেকে নিচুতলা সবাই? মোটামুটি তাই। বাদ দেয়নি নতুন ইংরেজি শেখা বাবুদেরও। ও, তাদের ব্যাপারে কি বলছে? বলছে তারা নাকি উমিদার হইয়া ড্যাশ মাছির মতো যখন তখন খাওয়ার সময়, শোবার সময়, কাজের সময় সব সময় ঘ্যান ঘ্যান ঘ্যান, মানে সুযোগ পেলেই হলো। কি সাংঘাতিক বর্ণনা! এখানেই শেষ নয়, উকিলদের নিয়েও বলেছে। কি বলেছে? তাদের বলেছে সনদি ঘ্যান ঘ্যানে। তারা নাকি আদালতে সত্য মিথ্যার পরোয়া না করে মক্কেলের হয়ে ঘ্যানঘ্যানানির ফোয়ারা খুলিয়া দেন। বাপরে! আর কারা? সমাজ সংস্কারকরা। হ্যাঁ, তাদের কথাও আছে, যারা সভা সমিতি করে ঘ্যানঘ্যানানির চোটে দেশোদ্ধার করতে চান। মানে কাজের চেয়ে কথাই বেশি। লেখক সাংবাদিকরাও কি আছেন? অবশ্যই। তারাও নাকি পত্রপত্রিকায় শুধু পরের ঘা খোঁচান আর ঘ্যান ঘ্যান করেন। মানে কেউই বাদ নেই। এমনকি শেষে কমলাকান্তকেও মনে করিয়ে দিয়েছে। আমাকে? মানে কমলাকান্তকে? হ্যাঁ, যে আপনিও তো, মানে কমলাকান্তও তো আফিমের পয়সার জন্য সম্পাদকের কাছে ঘ্যান ঘ্যান করতেই চিঠিটা লিখছেন। কি কাণ্ড! পুরো সমাজটাকেই যেন এক আয়নার সামনে দাঁড় করিয়ে দিল ভ্রমরটা। একদম। ১৯ শতকের প্রেক্ষাপটে এই সমালোচনাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ ছিল। ঔপনিবেশিক শাসনের অধীনে তো ওই আবেদন-নিবেদন করার একটা মানসিকতা তৈরি হয়েছিল। হ্যাঁ, নিজেরা কিছু করার চেয়ে সরকারের কাছে বা কর্তৃপক্ষের কাছে আর্জি জানানো। ঠিক। সেই কর্মবিমুখতা, ফাঁপা বুলি, কাজের চেয়ে কথার আধিক্য, এগুলোকেই ভ্রমর ব্যঙ্গ করছে। উৎসে সরাসরি বলা না থাকলেও ওই সময়ের পরিস্থিতিটা বুঝলে এই ঘ্যানঘ্যানানির কারণটা আরও পরিষ্কার হয়। বুঝলাম। কিন্তু ভ্রমর তো শুধু সমালোচনা করেই থামল না, একটা সমাধানের কথাও বলল, তাই না? হ্যাঁ, নিজেকেই উদাহরণ হিসেবে দেখালো। কি বলল জানো? বলল, দেখ, আমি যে ক্ষুদ্র পতঙ্গ, আমিও কেবল ঘ্যান ঘ্যান করি না, মধু সংগ্রহ করি আর হুল ফোটাই। ও, মধু সংগ্রহ আর হুল ফোটানো? হ্যাঁ, এটাই তার উপদেশ। মানে এই বেকার ঘ্যান ঘ্যানানি ছেড়ে আসল কাজ করতে হবে। হয় মধু জমাও, নয়তো হুল ফোটাও। এই দুটোর মানে কি দাঁড়ায়? মধু সংগ্রহ মানে? সম্ভবত সৃষ্টিশীল কাজ করা, উৎপাদন করা, সমাজে কিছু ভালো জিনিস যোগ করা, জ্ঞান অর্জন, সম্পদ তৈরি, এই সব আর কি। আর হুল ফোটানো? সেটা কি মারামারি করা? ঠিক মারামারি নয়, মানে যেখানে দরকার সেখানে রুখে দাঁড়ানো, অন্যায় দেখলে প্রতিবাদ করা, ঠুনকো অভিযোগ না করে দরকার পড়লে কার্যকর পদক্ষেপ নেওয়া, দৃঢ় হওয়া। আচ্ছা, অর্থাৎ হয় সৃষ্টি করো, নয়তো প্রতিরোধ করো। একদম। আর ভ্রমর বেশ জোর দিয়েই বলছে, তোমাদের রসনা অপেক্ষা আমাদের হুল শ্রেষ্ঠ। বাপরে! মানুষের কথার চেয়ে তার হুল ভালো। ওর যুক্তি তাই, কারণ ওর হুলটা বাস্তবে কাজ করে, প্রভাব ফেলে, কথার মতো শুধু হাওয়ায় মিলিয়ে যায় না। এটা আসলে কথার অসারতা নিয়ে একটা বড়সড় প্রশ্ন তুলে দেওয়া। মানে অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, এই ব্যাপারটা। অনেকটা তাই, তবে আরও একটু বেশি। একদিকে সৃষ্টিশীল হওয়া, অন্যদিকে প্রয়োজনে দৃঢ় হওয়া, এই দুটো গুণের কথাই বলছে ভ্রমর। শুধু বুদ্ধি বা কথা দিয়ে কাজ হবে না যদি না তার বাস্তব প্রয়োগ থাকে। হয় মধু বানাও, নয়তো হুল ফোটাও। এর বাইরে শুধু ঘ্যান ঘ্যান করে লাভ নেই। ভ্রমরের কাছে এই জ্ঞান পাওয়ার পর কমলাকান্ত কি করলেন? মানে ওর প্রতিক্রিয়া কি ছিল? ওর প্রতিক্রিয়াটাও বেশ মজার। উনি ভ্রমরের জ্ঞানকে মেনে নিলেন বটে, কিন্তু তার মধ্যেও একটা ব্যঙ্গের ছোঁয়া আছে। কি রকম? উনি বলছেন, ভ্রমরের তো ৬টা পা, মানে ষটপদ, তাই ওর জ্ঞান বেশি হওয়াই স্বাভাবিক, কারণ পদ বাড়লেই নাকি লোকে জ্ঞানী হয়। হাহা, এটা তো মনে হচ্ছে তখনকার সমাজের প্রতিও একটা টিপ্পনী। একদম। হয়তো ওই পদলেহন বা পদোন্নতির সংস্কৃতির দিকে ইঙ্গিত। যাই হোক, এই যুক্তিতে উনি ঠিক করলেন আপাতত ঘ্যানঘ্যানানি বন্ধ রাখবেন। তাহলে কি উনি শিক্ষা নিলেন? পুরোপুরি কি নিলেন? এখানেই তো আসল মজাটা। কেন? কি হলো? উনি ঘ্যানঘ্যানানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন বটে, কিন্তু লেখাটার মূল উদ্দেশ্য কিন্তু ভুললেন না। কি ছিল সেই উদ্দেশ্য? ওই যে
বঙ্গদর্শন রূপ ফুল থেকে অহিফেন মধু মানে আফিম সংগ্রহ করা। সেই আশাটা কিন্তু মনে রয়েই গেল। ওহ, মানে এত জ্ঞানের পরেও নিজের আসল চাওয়াটা পাল্টালো না? না, এখানেই বোঝা যায় বঙ্কিম কতটা বাস্তববাদী। সমাজকে ব্যঙ্গ করছেন ঠিকই, কিন্তু মানুষ যে সহজে বদলায় না, তার দুর্বলতাগুলো যে থেকেই যায়, সেটাও খুব সুন্দর করে দেখিয়েছেন। তার মানে উপদেশ শোনা এক জিনিস, আর সেটা মেনে চলা সম্পূর্ণ অন্য জিনিস। কমলাকান্তের চরিত্রটা এই সত্যিটাই তুলে ধরে। তাহলে এই পুরো আলোচনাটার সারমর্ম কি দাঁড়ালো? আমরা দেখলাম বঙ্কিমচন্দ্র কিভাবে কমলাকান্তের কলমে আর একটা ভ্রমরের রূপকের মাধ্যমে ১৯ শতকের বাঙালি সমাজের একটা বড় দুর্বলতা, ওই নিষ্ফল ঘ্যানঘ্যানানি, তাকে তুলে ধরেছেন। হ্যাঁ, আর তার বদলে একটা পথেরও কথা বলেছেন। কর্মঠ হওয়ার পথ, সৃষ্টিশীল হওয়ার পথ, আবার প্রয়োজনে প্রতিবাদী হওয়ার পথ। ওই যে মধু সংগ্রহ আর হুল ফুটান। আচ্ছা, আলোচনার শেষে এসে একটা প্রশ্ন মনে আসছে, যদিও এটা সরাসরি উৎসে নেই, কিন্তু ভাবনার খোরাক যোগায়। বলুন। এই যে বাঙালির মনুষ্যত্ব নিয়ে এত বড় একটা প্রশ্ন, এত তীব্র সমালোচনা, এটা বঙ্কিম একজন মানুষের মুখ দিয়ে না বলিয়ে একটা পতঙ্গ মানে ভ্রমরকে দিয়ে বলালেন কেন? একটা নন হিউম্যান চরিত্র ব্যবহার করে কি ব্যঙ্গটাকে আরও জোরালো করা গেল? খুব ভালো প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা যায়। হয়তো অমানব চরিত্র ব্যবহার করলে সমালোচনাটা আরও নির্মোহ, আরও তীক্ষ্ণ শোনায়। কোনো ব্যক্তিগত রাগ বা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে যায়। হতে পারে। আর দ্বিতীয়ত, এই যে দ্বন্দ্বটা, কথা বনাম কাজ, ঘ্যানঘ্যানানি বনাম মধু আর হুল, এটা তো প্রায় ১৫০ বছর আগের লেখা। আজকের দিনে দাঁড়িয়ে এ বিষয়টা কতটা প্রাসঙ্গিক মনে হয়? সেটাও একটা বড় প্রশ্ন। আজকের সমাজেও কি আমরা এই ঘ্যানঘ্যানানির প্রতিধ্বনি শুনতে পাই, নাকি আমরা মধু সংগ্রহ আর হুল ফোটানোয় বেশি মন দিয়েছি? এই প্রশ্নগুলো নিয়ে যত আজকের আলোচনাটা শেষ করা যায়, শ্রোতারাও ভাবতে পারেন। নিশ্চয়ই, বঙ্কিমচন্দ্রের লেখা এমনই, সময়ের সীমা ছাড়িয়ে যায়।